এর খবর নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসে গতকাল বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে ব্যাংকগুলো খালি হয়ে গেছে। আসলে কি খালি হয়ে গেছে নাকি এটি প্যানিক সৃষ্টি বা আতঙ্ক সৃষ্টি, কিংবা অর্থমন্ত্রীর মতো একজন মন্ত্রী এভাবে কি বলতে পারেন ব্যাংক খালি হয়ে গেছে? কিংবা কদিন আগে আপনারা খেয়াল করলেন ডক্টর ইউনূসের সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছু ব্যাংক নিয়ে এ ধরনের বেফাস কথাবার্তা বলে দেউলিয়া হয়ে যাচ্ছে ব্যাংক, দেউলিয়া হয়ে গেছে ব্যাংক, এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ ভালো না ইত্যাদি বিভিন্ন কথা বলে কমপক্ষে 7-8টি ব্যাংককে একেবারে তারল্য শূন্য, অর্থ শূন্য করে ছেড়ে দিয়েছেন। এটার দীর্ঘস্থায়ী প্রভাব কি যারা ওই ব্যাংকগুলোর গ্রাহক তারা আজও ভুগছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের দায়িত্বশীল মানুষ, তিনি যদি অর্থমন্ত্রী হন, তিনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন, তাদের মুখ থেকে কি এমন কথা আসা উচিত? এই একটি বাক্য কি সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করার জন্য যথেষ্ট নয়? একটা কথা মনে রাখা দরকার যে অর্থনীতি চলে পুরোপুরি আস্থার ওপর, ব্যাংক ব্যবস্থা টিকে থাকে মানুষের বিশ্বাসের ওপর। যখন সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হয় ব্যাংক খালি হয়ে গেছে, তখন সাধারণ সঞ্চয়কারী ভয় পাওয়াটাই স্বাভাবিক। আজকে যখন অর্থমন্ত্রী এভাবে বলছেন যে ব্যাংকগুলো সব খালি হয়ে গেছে, তখন আগামীকাল সকালবেলা থেকেই যদি মানুষ ব্যাংকিং ব্যবস্থার প্রতি পুরোপুরি আস্থা হারিয়ে সব টাকা উঠিয়ে ফেলে, তখন কি ঘটতে পারে একবার চিন্তা করুন তো। একটি ব্যাংক কখনোই তার কাছে থাকা সব আমানত একসাথে ফেরত দেওয়ার জন্য নগদ টাকা হাতে রাখে না। মানুষ যদি আতঙ্কে গণহারে টাকা তোলা শুরু করে, তবে ভালো ব্যাংকটিও দেউলিয়া হয়ে যেতে পারে। একে অর্থনীতিতে বলা হয় ব্যাংক রান। একজন মন্ত্রীর দায়িত্ব যেখানে মানুষকে আশ্বস্ত করা, সেখানে এমন বক্তব্য কি হিতে বিপরীত করছে না? আমি শুরুতেই বললাম যে অভিযোগ উঠছে যে ডক্টর ইউনূসের নিয়োগকৃত গভর্নর আহসান এইচ মনসুর এমন কিছু কথা বলেছিলেন যা কয়েকটি ব্যাংকে প্রায় টাকা শূন্য করে দিয়েছিল, বা এখনো আছে। অর্থ সংকটে আছে ব্যাংকগুলো। এই ব্যাংকগুলো এখনো গ্রাহকদের টাকা দিতে পারছে না। গভর্নর যখন প্রকাশ্যে নির্দিষ্ট কিছু ব্যাংকের তারল্য সংকট বা অনিয়ম নিয়ে কথা বলেন, তখন সেই ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা শূন্যের কোঠায় নেমে আসে এবং নেমে এসেছিল। আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে ইউনূসের সময়ে কয়েকটি ব্যাংক থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের দীর্ঘ লাইন। যখন নিয়ন্ত্রক সংস্থা নিজেই সংকটের কথা উচ্চস্বরে বলে, তখন সাধারণ গ্রাহক তার কষ্টার্জিত আমানত নিয়ে শঙ্কিত হয়ে পড়ে। প্রশ্ন জাগে, এই পরিস্থিতি কি সংস্কারের অংশ নাকি অস্থিরতা তৈরির কোনো মাধ্যম? ব্যাংক যেহেতু খালি হয়ে গেছে, এবার আমরা একটু সবচেয়ে বড় অসঙ্গতির মধ্যে আসতে চাই। অর্থমন্ত্রী বলছেন ব্যাংক খালি হয়ে গেছে, তাহলে একদিকে তিনি বলছেন ব্যাংক খালি হয়ে গেছে, অন্যদিকে সরকার প্রতিদিন হাজার কোটি টাকা করে ব্যাংক থেকে লোন নিচ্ছে কিভাবে? আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমের একটা শিরোনাম দেখেছেন যে 43 দিনে 41,000 কোটি টাকা এই নতুন সরকার, এই বিএনপি সরকার ব্যাংক থেকে লোন নিয়েছে। কয়েকদিন আগে যখন এই সরকারের 1.5 মাস হচ্ছিল বা 43 দিন হচ্ছিল, তখন সংবাদ মাধ্যমে কিন্তু সংবাদ শিরোনাম হয়েছিল, আপনারা দেখেছেন। আজকে 60 দিন পার হয়ে গেছে, 2 মাস পার হয়ে গেছে। আজকে ওই লোনটা 60,000 কোটি টাকা, গড়ে প্রায় 43 দিনে প্রায় প্রতিদিন 1,000 কোটি টাকা করে ব্যাংক থেকে লোন নিয়েছে সরকার তার পরিচালন ব্যয়ের জন্য। আজকে যেহেতু 2 মাস পার হয়ে গেছে, আজকে সেটা 60,000 কোটি টাকায় পৌঁছে যাওয়াটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, যদি ব্যাংক খালি হয়েই থাকে, তবে সরকার লোন নিচ্ছে কিভাবে? টাকা আসছে কোত্থেকে? এখানে দুটি বিষয় হতে পারে। হয় ব্যাংকগুলোতে এখনো টাকা আছে কিন্তু সরকার তা লোন হিসেবে নিয়ে সাধারণ গ্রাহকের জন্য সংকট তৈরি করছে, অথবা কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে সরকারকে দেওয়া হচ্ছে, যা মুদ্রাস্ফীতিকে আরো উস্কে দিচ্ছে। এই যে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে সরকারের লোন দেওয়ার আলাপও কিন্তু গণমাধ্যমে এসছে।
সরকার পরে এটি অস্বীকার করছে। এখন প্রশ্ন আসছে, যদি লোন নিয়ে ব্যাংক খালি করে ফেলা হয় তবে বেসরকারি খাত কিভাবে চলবে? এমনি বেসরকারি খাতে সংকটের শেষ নাই। বাংলাদেশটাকে যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা যা দেখছি, তা যারা চিন্তা করেন না তাদের জন্য এটি চিন্তার কোনো বিষয় নয়। যারা চিন্তা করেন, যারা ভাবেন দেশ নিয়ে, তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেসরকারি খাত কিভাবে চলবে এই প্রশ্নটা আসছে। ব্যবসায়ীরা যদি লোন না পায় তবে দেশের উৎপাদন ও কর্মসংস্থান স্তমিত হয়ে পড়বে, ইতিমধ্যে স্তমিত হয়ে পড়েছে। আমরা আজকের এই আলোচনার তিনটি মূল বিষয় দেখলাম। প্রথমত, মন্ত্রীর দায়িত্বহীন বক্তব্য আমানতকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে, বা যদি নাও ছড়ায় এটি ছড়াতে বাধ্য। দ্বিতীয়ত, কেন্দ্রীয় ব্যাংকের নীতি বা বক্তব্যের কারণে কয়েকটি ব্যাংক গ্রাহক শূন্য হওয়ার পথে। কেন্দ্রীয় ব্যাংকের বলতে ইউনূসের আমলে ইউনূসের গভর্নর যে লাগাম ছাড়া কথাবার্তা বলেছিল, এই ব্যাংকগুলো গ্রাহক শূন্য হয়ে পড়েছে, তারল্য সংকটে পড়েছে, আর্থিক সংকটে পড়েছে, ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে। তৃতীয়ত, ব্যাংক খালি হওয়ার দোহাই দিলেও সরকারের আনুমানিক 60,000 কোটি টাকার বিশাল ঋণ নেওয়া কিন্তু থামছে না। সাধারণ মানুষ হিসেবে আমরা কি প্রত্যাশা করতে পারি? অর্থনীতি নিয়ে কোনো লুকোচুরি নয়। ব্যাংক ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনা জরুরি। যদি সরকারি ব্যাংক থেকে সব টাকা লোন নিয়ে নেয় তবে সাধারণ মানুষ প্রয়োজনে তার আমানত ফেরত পাবে তো? আজকে এই প্রশ্নটা দেখা দিয়েছে। আজকে দেশের সবকিছু, ব্যাংক ব্যবস্থা থেকে শুরু করে অর্থনীতি, সবকিছু ভেঙে পড়ার উপক্রম। এই জন্যই বলতে হয় যে আমরা আগেই ভালো ছিলাম। এই যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এত অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময় 2024-এর জুলাই মাস পর্যন্ত আমরা কি শুনেছি যে কোনো ব্যাংক চেক নিয়ে গেলে টাকা দিচ্ছে না? আমরা কিন্তু শুনিনি। হ্যাঁ, ব্যাংক থেকে অনেক অনেক হাজার হাজার লক্ষ কোটি টাকা লোন নিয়েছে। কয়েকটি গ্রুপের কথা শোনা যায়, এসালম গ্রুপ কিংবা বেক্সিমকো গ্রুপ। তারা তো ব্যবসা করতো, ব্যবসায়ীরা লোন নেবে। হ্যাঁ, কিছু হয়তো খেলাপি হয়েছে, কিছু আবার রেগুলার হয়েছে, কিছু খেলাপি হয়েছে, কিন্তু ব্যাংক ব্যবস্থা সচল ছিল। আওয়ামী লীগের দোহাই দিয়ে ইউনূস ধ্বংস করেছে, আজকে বিএনপি সরকার এসছে, আমরা ধ্বংসের দ্বার প্রান্তেই আছি। এজন্যই সর্বক্ষেত্রে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আগেই ভালো ছিলাম। আমাদের জাগতে হবে। এই যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, জাগতে হবে। কথা বলে জেগে একটা সঠিক ব্যবস্থা বাংলাদেশে কায়েম করতে হবে। এটাই হচ্ছে আমাদের উত্তরণের একমাত্র উপায় যদি বাংলাদেশে বাঁচতে চান। এছাড়া আর কোনো উপায় খোলা নেই। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিই।